নমস্কার। সংসদের বাইরে কিংবা ভেতরে এবং তার বাইরে যে কর্মসূচি কংগ্রেস বিজেপি নিয়েছে তা এক কথায় বলা যায় প্রতিবাদের কর্মসূচি, বিক্ষোভের কর্মসূচি। রাজনৈতিকভাবে গোটা দেশে বিজেপি যেমন তার প্রচারের আলোয় বিষয়বস্তুকে উপস্থাপন করেছে, কংগ্রেসও তাই। জাতীয় স্তরে বিজেপি যেমন সাংবাদিক সম্মেলন করে রাজনৈতিক আক্রমণাত্মক ভাষায় কথা বলছে কংগ্রেসকে নিশানা করে, ঠিক তেমনি কংগ্রেসও তার মতন করে কথা বলছে। কংগ্রেস আজ সাংবাদিক সম্মেলন করে, জাতীয় স্তরে কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে। আপনারা প্রত্যেকে দেখছেন এআইসিসির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছেন উপবিরোধী দলনেতা এবং অন্যান্য নেতৃত্ব। তারাও তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আপনারা দেখেছেন সংসদের বাইরে আন্দোলনরত অবস্থায় ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তিনিও তার মতন করে কথাগুলো বলেছেন। আপনারা দেখেছেন গতকাল থেকে আজ বলা যেতে পারে সংসদের বাইরে উত্তাল রাজনীতিতে কংগ্রেস বিজেপি প্রত্যেকেই তারা তাদের প্রতিবাদের কথা বলেছেন। প্রত্যেক দলের সাংসদরাই নিজেদের মতন করে অবস্থান কর্মসূচি সংগঠিত করে তারা তাদের প্রতিবাদ বিক্ষোভের কথা শুনিয়েছেন। তার বাইরে রাজ্যে একাধিক জায়গায় কর্মসূচি সংগঠিত হয়। কংগ্রেস এবং বিভিন্ন বামপন্থী সংগঠন এই কর্মসূচি সংগঠিত করেছে। কংগ্রেসের তরফেও সেই কর্মসূচি ছিল আগরতলায়। জাতীয় স্তরে যেখানে অমিত শাহের পদত্যাগ দাবি করা হয়েছে, রাজ্যেও তার কর্মসূচি ছিল, রাজ্যেও বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি ছিল। রাজ্যের প্রেক্ষাপটটা একটু অন্যরকম, কারণ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এনএসসির প্ল্যানারিতে অংশ নিয়েছেন তিনি। তার নিরিখে আজ কংগ্রেসের এই কর্মসূচি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার সঙ্গে বিভিন্ন বামপন্থী সংগঠন কর্মসূচি সংগঠিত করেছে। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগেও কর্মসূচি সংগঠিত হয়। অভিযোগ অমিত শাহের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়। তার এই অভিযোগের নিরিখে সেখানে কর্মসূচি সংগঠিত করেছে তফসিলি জাতি সমন্বয় সমিতি। বিভিন্ন বামপন্থী সংগঠন ইতিমধ্যে ইস্যুতে সরব হয়েছে। সিপিআইএম নেতৃত্ব, সিপিআইএম দল তার বিবৃতিতেও এই বিষয়গুলো উত্থাপন করেছে। কংগ্রেস জাতীয় স্তরে হোক রাজ্যে হোক প্রতিবাদের ভাষায় কথা বলেছেন। রাজ্যে যখন অবস্থান করছেন অমিত শাহ, তখন রাজ্য প্রদেশ কংগ্রেস ভবনের সামনে কর্মসূচি থেকে অমিত শাহের পদত্যাগ দাবি করা হয়েছে। এদিক থেকে বলা যায় জাতীয় স্তরে এবং রাজ্যে এই ইস্যুগুলোতে যে আন্দোলন তেজি, একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানিত করছেন, সেটা স্পষ্ট হয়ে গেছে। আমরা পরপর কয়েকটি কর্মসূচিতে নেতৃত্বের উপস্থিতি এবং বক্তব্য অবশ্যই শুনবো, আপনাদের প্রত্যেকের কথা শুনবো। আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবেন এবং অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন এবং খুব সময়ের প্রতি প্রত্যেকে নজর রাখবেন এবং আপনি যে ভাষায় কথা বলছেন সেদিকেও খুব নজর রাখবেন। সব মিলিয়ে বলা যায় আপনার কথা হোক আপনার দৃষ্টিভঙ্গি থেকে এবং সকলে যেন আপনার কথা গ্রহণ করতে পারে, সেটা আপনার প্রথম থেকে আপনার নজরে রাখতে হবে। আপনি আশা করি আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন। এই লাইভ অনুষ্ঠান আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করি। আমরা বিভিন্ন কর্মসূচি থেকে নেতৃত্বের বক্তব্য শুনবো। দিল্লিতে সংসদ ভবনের সামনে সাংসদ রাজীব ভট্টাচার্যের প্রতিক্রিয়া শুনবো। काल इतना शर्म की बात है, राहुल गांधी जो पप्पू की नाम से जाना जाता है, उन्होंने काल संसद हमारी एक प्रवीण सांसद, हमारा बालेश्वर का जो सांसद सारंगी जी, इनको चोट पहुंचाया है। और दूसरी तरफ नॉर्थ ईस्ट का नागालैंड से राज्यसभा में सांसद कोनिका जी, जो एक महिला है और जनजाति क्षेत्रों से ताल्लुक रखता है, इनके ऊपर हमारी ये कांग्रेस पार्टी की राहुल गांधी ने जो व्यवहार किया है, जो उन्होंने धक्का मुक्की किया है, इससे मालूम पड़ता है कि कांग्रेस महिला विरोधी, दलित विरोधी और जनजाति विरोधी, ये गुंडागर्दी हम बर्दाश्त नहीं करेंगे और इनके ऊपर एफआईआर होना है और इनको अरेस्ट भी करना है। ये मांग लेके हम लोग आज उतरे हैं और हम लोग आशा करते हैं सारा देशवासियों में हम लोग ये लेके जाएंगे। গতকালকে সংসদে ঢোকার মুখে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, অপরিপক্ক নেতা রাহুল গান্ধী, আমাদের একজন প্রবীণ সাংসদ, বালেশ্বরের সাংসদ প্রতাপ সারঙ্গীজি কে উনি আঘাত করেন, গুন্ডাগর্দি দেখান এবং বিশেষ করে
আমাদের জনজাতি নাগাল্যান্ড থেকে রাজ্যসভার সাংসদ কণিকাজিকে যেভাবে উনি যে ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ওনাকে মারার জন্য উদ্যত হন, এতে প্রমাণিত হয় যে কংগ্রেস পার্টি দলিত বিরোধী, মহিলা বিরোধী এবং জনজাতি বিরোধী। এইভাবেই কংগ্রেস দেশকে তাদের এই গুন্ডাগর্দির মাধ্যমে তারা ক্ষমতায় আসার, ক্ষমতায় টিকে রাখার প্রয়াস করছে। সেটা ভারতবর্ষের মানুষ মেনে নিতে পারবে না। তার জন্যই আজকে আমরা সবাই মিলিতভাবে, সমস্ত সাংসদরা মিলিতভাবে আজকে গান্ধী মূর্তির পাদদেশে আমরা মিলিত হয়েছি, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য, ধিক্কার জানানোর জন্য এবং আগামী দিন দেশবাসীর কাছে তাদের এই চরিত্র তুলে ধরার জন্য আমরা সবাই আজকে সমবেত হয়েছি। বিষয় নিয়ে আমরা এই রাজপথে নেমেছি। এটা আপনারা সবাই জানেন, আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সালে। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হবে, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, অগ্রগতি ঘটবে, স্বাধীন সার্বভৌমত্ব থাকবে, সমস্ত ধর্ম বর্ণের মানুষ তারা বাঁচার অধিকার পাবেন। সমস্ত স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশের স্বপ্নকে সমন্বয়িত করে আমাদের দেশের সংবিধান রচিত হয়েছে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে। মূলত ডক্টর বি.আর. আম্বেদকরকে এই সংবিধান রচনা করেছেন এবং তাকে সংবিধান রচনার জনক বলা হয়। 1949 সালের 26শে নভেম্বর সংবিধান পরিষদ এই সংবিধান গ্রহণ করে। তার 75 বছর পূর্তি উপলক্ষে আমাদের দেশের সংসদে এই আলোচনা চলছে এই সংবিধানের 75 বছর পূর্তি উপলক্ষে। সেই সময়ে দাঁড়িয়ে যেখানে আমাদের দরকার আমাদের দেশের স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত করা হয়েছে কিনা, আমাদের দেশের সংবিধান যে স্বপ্ন নিয়ে রচিত হয়েছে তা বাস্তবায়িত করা হচ্ছে কিনা, সেই বিষয়গুলির দিকে নজর দেওয়া। সেখানে নজর না দিয়ে এই সংবিধান যিনি রচনা করলেন, সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করলেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অমিত শাহরা যারা সংঘ পরিবারের লোক, তারাই 1949 সালের যখন 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয় তখন তারা বিরোধিতা করেছিল। ওই আরএসএস এর মুখপত্র ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাতে বিরাট লেখা দিয়ে তারা বিরোধিতা করেছিল এই সংবিধানের। তারা দাবি করেছিল যে দেশের সংবিধান হোক মনুসংহিতা, মনুস্মৃতি হোক সংবিধান, যার মূল ভিত্তি হচ্ছে বর্ণবাদ। নমস্কার, কে বলছেন? শোষিত হবে, নির্যাতিত হবে, অপমানিত। হ্যাঁ বলুন। মিশন ভীম আর্মি ত্রিপুরা ইউনিটের আমি বলছি, দেখুন অমিত শাহ যে কথাটা উনি বলছেন বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে, উনি জানে না যে বাবা সাহেব আম্বেদকর পৃথিবীতে এমন কোন নেতা হয়েছে না যে কোটি কোটি লোকের বসে আজকে বাবা সাহেবের ভারতবর্ষের সমস্ত লোকের লেগে 140 কোটি নিয়ে আর 200 কোটি লোক যদি লেগা সংবিধান অধিকার দিয়ে গেছে। কিন্তু কিছু বেমানরা নিজেরা বেমানি সংবিধানের মূল্যটারে এরা নিজেরা খাইতেছে। আর এইরকম একটা ব্যক্তি নিয়ে যদি সমালোচনা করা, এতে অনুসারে যদি আমরা দেশ চালানো আমরা করি, তারপর মনে আমরা শান্তি হয়ে যাবো। লোকটা কি উপযুক্ত লোক আছে বাবা সাহেব আম্বেদকর সমালোচনা করতে পারে? পৃথিবীতে লোক নয় বাবা সাহেব আম্বেদকর নিয়ে আলাপ আলোচনা করতে পারে। তার মতো লোকেরাই এই বিচার করছে ভারতবর্ষের তপশিলি জাতিদের বা শূদ্র জাতি, এই জাতি সেই জাতির মানুষের উপরে বড় বড় অত্যাচার করছে এর মতন লোকেরা। আজকে দুঃখের বিষয়, আজকে ভারতবর্ষে আমরা সচেতন করতে পারছি না লোকেরা, আমরা সূর্য জাতিরা সচেতন না করাতে আজকে অমিত শাহ এত বড় সাহস পেয়েছে এই ধরনের বক্তব্য করতে। আর তাছাড়া কংগ্রেস নিয়ে যে সমালোচনা করছে
জানেন না যে কংগ্রেস সিপিএম ভারতবর্ষের কংগ্রেসের সহযোগিতা করে বাবা সাহেব আম্বেদকর কর্তৃক সরকারি ডিপার্টমেন্ট করছে, কর্তৃক রিজার্ভেশন চাকরি দিয়েছে। আজকাল দলতে আমরা বাড়ি আজকাল বিল্ডিং এ ঘুমাইতে পারি, অনেক লোক আছে বিল্ডিং এ ঘুমাই, অনেকে শুকতে বাড়িতে ঘুমায় এই বাবা সাহেব আম্বেদকরের দলতে। কিন্তু এই ধরনের বিমান করলায় রাষ্ট্রটারে ধ্বংস করে দিতেছে। এদেরকে দেশ থেকে বাইর করে দিল, আমরা শান্তি পেতাম না। বাইর করে দেওয়ার পর আমরা শান্তি পেতাম না, মানে বিচারটা সঠিক হতো না। এরা এত জুলুম মানুষ ভারতবর্ষের থেকে আমরা দীক্ষা জানাই অমিত শাহ। নমস্কার দাদা, আর কি বলবো? নমস্কার, কে বলছেন? আজকের যে বিষয়টা আসলে ডক্টর বি আম্বেদকরকে নিয়ে যে রাজ্যের ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রী যে বক্তব্যটা আসলে একটা নিন্দনীয় ঘটনা। কারণ তাদের মতন মহাপুরুষরা ভারতবর্ষের যারা ভারতবর্ষের যে সংবিধান রচিত করে গিয়েছে তাদের মতন অনেক মহাবিশিকায় রয়েছেন ভারতবর্ষের যখন স্বাধীনতা হওয়ার পর থেকে। কিন্তু এর আগে যখন ভারতবর্ষ স্বাধীনতা করে এর আগে আমরা কোথাও দেখালাম না যদি কোন নেতৃত্বরা তারা স্বাধীনতা করে গিয়েছে, কিন্তু স্বাধীনতার বিপক্ষে করে গিয়েছে। কারণ মহাত্মা গান্ধীজিকে হত্যা করেছে নাথুরাম গড, কিন্তু সেই নাথুরাম গডের কিন্তু দিবস পালন করে এই রাজ্যে বিজেপি সরকার। কিন্তু আসলে এই মন্তব্যটা করছে, কিন্তু তারা মন্তব্য করলে কিন্তু সেটা দোষ হয় না। কিন্তু যদি অন্য বিরোধী দল যদি কোন একটা কথা বলে, যুক্তি সঙ্গত কথা বলে, তখন তারা দেশবিরোধী ভাষণ দেয়, তারা মন্তব্য করে। কিন্তু আসলে এটা নিন্দনীয় ঘটনা। এটা আসলে কথাটা ঠিক হয়নি। কারণ একটা মহাপুরুষ ভারতবর্ষের তারা সংবিধান রচিত করে গেল, তাদের প্রতি শ্রদ্ধা রাখা আমরা শ্রদ্ধা রাখি এবং আমরা আবেদন করব এই রাজ্যে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যে করেছেন সেটা বিরোধীরা তো পদত্যাগের দাবি করেছেন, সেটা আমরা বলবো না, এটা আমরা একটা নিন্দনীয় ঘটনা বলে আমরা মনে করি। কারণ বিজেপি তাদের মন্তব্য তাদের মতন করে চলছে। কারণ আমরা কি বলবো, এই সরকারের বিজেপির নেতৃত্বরা তারা প্রতিনিয়ত তাদের যে কাণ্ড কীর্তন বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে তো কোনো লাগাম থাকে না, এমনি খুশি সেমনি বলে যখন ইলেকশন আসে যে কোনো প্রকার হয়ে জিততে হবে বলে ভাষণটাকে এই ধরনের বক্তব্য যে কোনো মূল্যে আমাদের জিতাতে হবে। আসলে ঘটনাটি প্রতিনিয়ত বিজেপি সরকারের নেতা নেত্রীরা বলে থাকে, আমরা দেখি শুনি। আমরা কি বলবো, এই সরকারের এটা যে বিগত আহমদকরের বিষয়টা নিয়ে আসলে আমরা নিন্দা করি এবং সেটাকে আমরা দুঃখ প্রকাশ করি। কারণ এই মন্তব্য সঠিক হলে এটা ভুল হয়েছে বলে আমরা মনে করি আর কি। ডক্টর বি আম্বেদকরের যে বিষয়টা আর কি এটাই বলবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিতে হবে, অপমানিত হবে, যার বিরুদ্ধে ডক্টর বি আর আম্বেদকর সারা জীবন লড়াই করেছেন। সেই ওই হিন্দুত্ববাদের নাম করে বর্ণবাদকে মনুবাদকে প্রতিষ্ঠিত করার দাবি করেছিলেন সেই সময়ে, তখন তারা পারেনি। আজকে এই সময়ে আমাদের দেশের শাসক বিজেপি, এই বিজেপি সম্পর্কে আমরা সবাই জানি কোথা থেকে আসলো এই বিজেপি। আরএসএস এর একটা রাজনৈতিক সংগঠন হচ্ছে বিজেপি। এই আরএসএস এর রাজনৈতিক সংগঠন প্রথমে ছিল জনসংঘ। হ্যাঁ, বলছিলাম যে আজকে বিষয়টি খুবই স্পর্শকাতর বিষয়। যে বলতে গেলে এখানে যে অমিত শাহজি যে মন্তব্য করেছেন, আমি সংক্ষিপ্ত বলতে চাই যে এটি মানে সংবিধান রচিতার প্রতি এইভাবে বলতে পারেন। বিরোধীরা যে দাবি উত্থাপন করেছে সেটা আমি 100% এটাকে সাপোর্ট করছি যে তারা পদত্যাগের দাবি তুলেছেন। কারণ একজন মহান পুরুষ হিসেবে, অর্থাৎ সংবিধান রচয়িতা, তাৎক্ষণিক কথা নয়, এটা আগের দিনে খসড়া অনুযায়ী রচিত হয়েছে, অনেক যুক্তিযুক্ত বিষয়। এটাকে আমরা সবাই মান্যতা দিতে চলি সময় আইন শৃঙ্খলার বিষয়। তো সেদিকে লক্ষ্য রেখে কি বিবাহ করতে পেরেছেন সেটা তো আমি হতবাক। আমরা বলবো
সেটা একদম 100% যুক্তিপূর্ণ বিষয় আর কি। ধন্যবাদ। মানুষকে ধ্বংস করে দেওয়া যায় এই ট্রেনিং ক্যাম্পে, যেখানে ট্রেনিং নিচ্ছে মুসলিনের লোকেরা, সেখানে গেলে আরএসএস এর লোকেরা তাদের। হ্যাঁ বলুন। আমি বড় তো বলছি। হ্যাঁ বলুন। আমরা তো গরিব, যত লাগে বাড়ি ঘর ভাঙা ঘোরা উঠেছে। হ্যালো, কথা বলুন। হ্যাঁ, হ্যালো, লোকেরা তাদের সহযোগী মঞ্জে থেকে আরম্ভ করে তাদের নেতৃত্ব সেখানে ভ্রমণ করে সেই দর্শন সম্পর্কে তারা মনোমুগ্ধকর বক্তব্য রাখলেন। তারা ভারতবর্ষে এসে বললেন ওই রকম একটা দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত সংগঠন আমাদের দেশে গড়ে তুলতে হবে। তারা পরবর্তী সময়ে মুসলিনি এবং হিটলারের দৃষ্টিভঙ্গিকে নিয়েই তাদের যে চিহ্ন, হিটলারের চিহ্ন হচ্ছে স্বস্তিক চিহ্ন, আর সেই স্বস্তিক চিহ্নকে তাদের সংগঠনের অন্তর্ভুক্ত করলো। তাহলে ভারতবর্ষকে আজকে এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্য যে ভারতবর্ষকে আজকে যারা শাসন করছে, দেখা যাবে অত্যন্ত বিশ্বাস যে সমস্ত বক্তব্য দিচ্ছে তার তীব্র নিন্দা আমরা জানাই তাদের মাধ্যমে। অমিত শাহ আমরা দেখলাম বলল লোকসভায় যে বারবার যেগঞ্জে যতবার আমাদের বিআর আম্বেদকরের নাম লওয়া হয় ততবার যদি ভগবানের নাম লইত তাহলে সেই স্বর্গবাসী হয়ে যেত। আমি অমিত শাহকে প্রশ্ন করতে চাই, তুমি যেগঞ্জে নিয়ে ভারতবর্ষে তোমার ছবি আর নরেন্দ্র মোদীর ছবি যেগঞ্জে ফেস্টন দিছ, সেই ফেস্টনের টাকাগুলা যদি ভারতবর্ষের মানুষের জন্য করতে পারতা, ভারতবর্ষের মানুষ আর গরিব থাকতো না, ভারতবর্ষের মানুষ অর্থনৈতিক অনেকটা চাঙ্গা হইতো তোমার এই ফেস্টন গুলা না দিয়া। তোমার মতো মানুষের ফেস্টন আমরা দেখা ঘৃণা লাগে, কারণ তোমাদের কথার কারণে সংবিধান দ্বারা আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা চলতে পারি, গণতন্ত্রের অধিকার পাইছি, কিন্তু তাদের প্রতি এত অবহেলার কথা এটা নিন্দনীয়, নিন্দনীয়। আর কোন কিছু থাকতে পারে না। অমিত শাহ আমরা মনে করি যারা আজকে বর্ণ হিন্দু যারা আছে, আমরা মূল্যবাসী যারা আছে, সবাই যদি আমরা সেটা একটু ভাইবে আগামী দিন তাদের এই জবাবটা মানুষের ব্যালটের মাধ্যমে দেয়, ইভিএম এর মাধ্যমে দেয়, আমি এই আবেদনই করবো সারা ভারতবর্ষের মানুষের কাছে। সত্যি বলা শাসন করছে তারা মুসলিনি এবং হিটলারের দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হচ্ছে। সেই দৃষ্টিভঙ্গি হচ্ছে একটা জাতির প্রতি আরেকটা জাতির ঘৃণা তৈরি করা। সেই দৃষ্টিভঙ্গি হচ্ছে এক অংশের মানুষের বিরুদ্ধে আরেক অংশের মানুষকে লেলিয়ে দেওয়া। তাহলে দেশের মধ্যে মানুষের জীবনের যে প্রধানতম চাহিদা কি আমাদের চাহিদা? একজন মানুষ হিসেবে আপনি সাদা চামড়ার মানুষই হন আর কালো চামড়ার মানুষ হন অথবা পিঙ্গল বর্ণের মানুষ হন, পৃথিবীর যে মহাদেশেই আপনি বসবাস করুন না কেন, আপনার বেঁচে থাকতে গেলে পর আপনার খাবার চাই, বেঁচে থাকতে গেলে পর আপনার বাসস্থান চাই, একজন সভ্য মানুষ হিসেবে বাঁচতে গেলে পর আপনার পরিধেয় চাই, আর নিজের জীবনকে রক্ষা করার জন্য স্বাস্থ্যের ব্যবস্থা চাই, শিক্ষার ব্যবস্থা চাই মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে।
এই যে মানুষের জীবনের 5টি মৌল চাহিদা, এই চাহিদা পূরণের ক্ষেত্রে যখন ওই জার্মানির হিটলার অগ্রসর হতে পারেনি, যখন ইতালির মুসোলিনিরা অগ্রসর হতে পারেনি, আর সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে আরএসএস এর সংগঠন বিজেপি যখন সরকার চালাচ্ছে, তখন মানুষকে প্রতারিত করে বলেছিল যারা 2 কোটি লোকের ছেলে মেয়ের কাজের ব্যবস্থা করবে প্রতি বছর, এই 10 বছরে যেখানে আমাদের দেশের 20 কোটির উপর ছেলে মেয়ের কাজ হওয়ার কথা ছিল, কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলোর হিসেব, রাজ্য সরকারি দপ্তরগুলোর হিসেব, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের কর্মচারীর সংখ্যা মিলিয়ে দেখা যাচ্ছে 10 বছর আগে যা ছিল অনেক অনেক সংখ্যা সেখানে কমে গেছে। এই অবস্থায় তারা যেতে পারেনি। এই জায়গাতে বিজেপিকে ধর্মনিরপেক্ষ মানুষ আটকাতে সক্ষম হয়েছে, কিন্তু তারপরেও তাদের এই প্রচেষ্টা কিন্তু থেমে নেই। এই প্রচেষ্টা তারা অব্যাহত রাখছে। এর মধ্যেই আপনারা দেখেছেন আমাদের সংসদে বিল নিয়ে এসেছে এক দেশ এক ভোট, সেটাও কার্যকারী করার জন্য সংসদের 2/3 সমর্থন দরকার, যে সমর্থন তাদের নেই। তারপরে এই বিল এখানে উপস্থিত করা হয়েছে, তার মূল কারণ হচ্ছে আমাদের দেশে আজকে যে কৃষকরা সংকটে ভুগছে, শ্রমিকরা সংকটে ভুগছে, বেকারদের কর্মসংস্থানের কোনো সুযোগ নাই, গ্রামীণ বেকারদের কাজ নেই, এমনকি রেগার কাজ কমে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, জীবন জীবিকার মধ্যে চরম সংকট দেখা দিয়েছে। তো রাজ্যের সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে এমনকি পঞ্চায়েত পৌরসভার ভোটের অধিকার কেন্দ্রীয় সরকারের কাছে না। এই সংবিধানের সর্বভারতীয় সংগঠন গত মঙ্গলবার দাবি জানাচ্ছে অবশ্যই শীতকালীন অধিবেশনে লোকসভা চলছে, লোকসভা এবং রাজ্যসভা, সেখানে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে, মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে লোকসভায় এবং রাজ্যসভায় আমরা মণিপুর ইস্যু এবং আদানি ইস্যু নিয়ে কথা বলছিল। তারপর আমরা দেখলাম আম্বেদকরের, আমাদের বাবা সাহেব আম্বেদকর যিনি ভারতবর্ষের সংবিধানের প্রণেতা, সেখানে আমরা দেখলাম ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেদিন হঠাৎ করে গত 17ই ডিসেম্বর সংসদে দাঁড়িয়ে তিনি বললেন যে ভারতবর্ষে বিরোধী দলের নাকি একটা ফ্যাশন হয়েছে সেখানে আম্বেদকর আম্বেদকর বলা। এই আম্বেদকরকে, যিনি সংবিধানের প্রণেতা, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যে অধিকার দিয়েছেন, সেটা এসটি হোক, এসসি হোক, ওবিসি, মাইনরিটি, এই দেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার যিনি দিয়েছেন তিনি বাবা সাহেব আম্বেদকর, সেই সংবিধানের মধ্যে দিয়ে। বাবা সাহেব আম্বেদকর আমাদের কাছে ফ্যাশন নেই, বাবা সাহেব আম্বেদকর আমাদের কাছে ইন্সপিরেশন, বাবা সাহেব আম্বেদকর আমাদের কাছে মোটিভেশন। কারণ বাবা সাহেব আম্বেদকর এই দেশের প্রত্যেকটা মানুষের অধিকার দিয়েছেন। এই দেশের একজন স্বৈরাচারী শাসকের যিনি নেতৃত্ব দিচ্ছেন, রাহুল গান্ধী বারবার সংসদে দাঁড়িয়ে একটাই কথা বলেছেন যে বিজেপি এবং আরএসএস এর তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, এরা হচ্ছেন সংবিধান বিরোধী, আম্বেদকর বিরোধী, এরা দেশের গণতন্ত্র বিরোধী। এই যখন বাবা সাহেব আম্বেদকরকে যখন এই অমিত শাহর কুরুচিকর মন্তব্য করা হলো, তার প্রতিবাদ জানিয়ে যখন দেশের সংসদের বাইরে ইন্ডিয়া জোটের কংগ্রেসের সাংসদরা, সমস্ত সাংসদরা যখন বিক্ষোভ দেখাচ্ছিল, তখন বিজেপি দলের সাংসদরা তারা কি করলো, আমাদের কংগ্রেস দলের যিনি লোকসভার যিনি বিরোধী দল নেতা রাহুল গান্ধীর উপর আক্রমণ করলেন। এবং এই রাজ্যসভার যিনি আমাদের রাজ্যসভার যিনি বিরোধী দল নেতা এবং জাতীয় কংগ্রেস দলের যিনি আমাদের সভাপতি মল্লিকার্জুন খার্গে, যিনি একজন বয়স্ক সাংসদ, উনার উপর পর্যন্ত আক্রমণ করা হয়। এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা আমরা জানাই। আমরা এই বিজেপির যারা সাংসদ এই মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধীজির উপর যারা আক্রমণ করেছে, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আমরা দাবি জানাচ্ছি। এবং এই যে দেশের সংবিধানের যিনি প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে অমিত শাহর কুরুচিকর মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানাই। আমরা এটাও দাবি রাখি, অমিত শাহ হচ্ছেন ভারতবর্ষের সংবিধান বিরোধী এবং আম্বেদকর বিরোধী। অমিত শাহকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে অতি সত্বর বরখাস্ত করতে হবে এবং অমিত শাহ নিঃশর্তভাবে তিনি আম্বেদকরকে অপমান করার কারণে তিনি ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে। আমরা
এই যে বারবার আমরা বলছিলাম 2024 সালে, যেটা বারবার নরেন্দ্র মোদী এবং বিজেপির স্লোগান ছিল আপকি বার 400 পার। কেন তারা বলছিলেন আপকি বার 400 পার? যে দেশের বাবা সাহেব আম্বেদকরের সংবিধানটাকে বদল করে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তার বহিঃপ্রকাশ গত 17ই ডিসেম্বর দেশের পবিত্র সংসদের মধ্যে, সেখানে অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরকে অপমান করলেন। সেটা প্রত্যেকটা দেশবাসী আমরা কোনোভাবে মেনে নিতে পারিনি, কারণ আম্বেদকরকে অপমান করা হয়েছে। আমরা আবারও দাবি জানাচ্ছি যে মল্লিকার্জুন খারগে এবং রাহুল গান্ধীজির উপর যে আক্রমণ করলো, শারীরিকভাবে যে হেনস্থা করলো, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। যে সাংসদরা এই ঘটনা ঘটেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আজকে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আমরা আজকে প্রতিবাদ বিক্ষোভ সভার আয়োজন করেছি। এর উদ্দেশ্য হলো, আপনারা জানেন যে আমাদের লোকসভার অধিবেশন চলছে। গত 17ই ডিসেম্বর রাজ্য সভায় আলোচনাকালে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ আলোচনা চলাকালীন সময়ে একটা জায়গাতে উনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে আম্বেদকর আম্বেদকর আম্বেদকর, এটা এখন ফ্যাশন হয়ে গেছে। এই আম্বেদকর আম্বেদকর যতবার বলছেন, ততবার যদি অন্য কিছু বলতেন তাহলে স্বর্গ লাভ হতো। এই বক্তব্য আমরা বলছি আম্বেদকরের প্রতি একটা অবমাননাকর। এই যে পদত্যাগের দাবি উঠছে, আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠবে। উনি তো কিছু করছেন না, উনি তো কিছু বুঝছেন না, চুপচাপ বসে রয়েছেন। একটা অনিয়মিত কর্মচারী চোখে জল করছে, আর কিছুই নেই ওদের আমলে। অনিয়মিত কর্মচারীদের কি অবস্থা, আর উনি চুপচাপ বসে রয়েছেন। ওনারও পদত্যাগ করা উচিত আমার পক্ষে। আপনারা দেখলেন বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি সংগঠিত করেছে মূলত দুটো ইস্যুকে সামনে রেখে। বিজেপি যেমন তার ইস্যু তুলেছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে এবং রাহুল গান্ধী গতকাল আক্রমণ করেছেন, ধাক্কা দিয়েছেন এমন অভিযোগ সেখানে তোলা হয়েছে। জাতীয় স্তরে এই বিষয়টি নিয়ে বলা যেতে পারে উত্তাল। রাজ্যে বিজেপির বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত হয়েছে, যদিও রাজধানীতে অমিত শাহের সফরের কালে বিজেপি কোনো কর্মসূচি গ্রহণ করবে না বলে নেতৃত্ব জানিয়েছেন। হয়তো সেদিক থেকে 23 ডিসেম্বরের পর কর্মসূচি হতে পারে। আপনারা দেখছেন যে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তফসিলি জাতি সমন্বয় সমিতি আম্বেদকর ইস্যুতে সেখানে আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছেন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল কর্মসূচি সংগঠিত করেছেন। বিশেষ করে রাজনৈতিক দল হিসাবে কংগ্রেস, সিপিআইএম এবং সিপিআই তিনটি দল জাতীয় স্তরেও বিষয়গুলো নিয়ে তারা আন্দোলন করছেন, বিষয়গুলো নিয়ে উত্থাপন করেছেন। এসইউসিআইসি তারাও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রাজ্যে কর্মসূচি সংগঠিত হচ্ছে, একটি দাবি সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ। আমরা প্রত্যেক নেতৃত্বের বক্তব্য যদি শুনি, সেই বক্তব্য থেকে রাজ্যে এবং দেশে বিজেপি পরিচালিত সরকারের সমালোচনা যেমন বক্তারা করেছেন, ঠিক এই সময়ের মধ্যে সংবিধান রক্ষা, গণতন্ত্র রক্ষা বিরোধীদের, বিশেষ করে কংগ্রেস, সিপিআইএম সহ বিভিন্ন দলগুলোর ছিল, তাকে মূলত প্রত্যেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। সিপিআই নেতৃত্ব দাবি করেছেন যে তারা বিভিন্ন সময় সংবিধান রক্ষার আন্দোলন করেছেন, গণতন্ত্র রক্ষার আন্দোলন করেছেন। তাদের আরো দাবি তারা এই লড়াই জারি রেখেছেন বা রাখবেন আগামী দিনও। আমরা বিভিন্ন স্তরের নেতৃত্বের বক্তব্য শুনি এবং তার পাশাপাশি আমরা এতটুকু বলি যে যারা এই সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত করেছেন, তারা কিন্তু তাদের নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মতামত দিচ্ছেন। মনকর, কুরুচিপূর্ণ এবং আম্বেদকর নিয়ে তাদের যে জেলার্সি এবং তারা যে সহ্য করতে পারে না আম্বেদকরকে, এটা ওনার বক্তব্যে প্রকাশিত হয়েছে, আমরা সেদিন দেখেছি। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলছি যে এই বক্তব্য ওনাকে প্রত্যাহার করতে হবে, নয়তো মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে এবং উনি স্বেচ্ছায় বলতে হবে এটা আমার ভুল হয়েছে। আর যদি না হয় আমরা প্রধানমন্ত্রীকে বলবো যে এই মন্ত্রিসভা থেকে ওনাকে যাতে বরখাস্ত করা হয়। এটা শুধু আজকে এইখানে নয়, আমরা দেখেছি আগের থেকেই ওনাদের
এই যে ভারতবর্ষের সংবিধান প্রণেতা এবং সংবিধানকে লিখিতভাবে বিশেষ একটা গুরুত্ব বিজেপি পরিচালিত RSS পরিচালিত বিজেপি এটা ভালো চোখে দেখিনি, এটাই বোঝানোর জন্য চেষ্টা করেছে। আমরা বলেছি পরিষ্কার হয়েছে, তার জন্য প্রদর্শন করছি। এইখান থেকে আমরা বলবো এই দিনও আন্দোলনের জন্য আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন, আমরা আন্দোলন করে যাব। এই কয়েকটি কথা বলে সবাইকে আবার অভিনন্দন নমস্কার জানিয়ে ভারতের সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকরের সম্পর্কে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাষায় করেছে ওটাতে সারা দেশবাসীর সঙ্গে আমরাও কৈলাসহর কংগ্রেস প্রতিবাদ করছি। অনতি বিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অমিত শাহকে বরখাস্ত করতে হবে এবং ওনাকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য আজকে আমরা এখানে বিক্ষোভ করেছি। এবারে পার্লামেন্টের প্রবেশ পথে বিরোধী দলনেতা আমাদের নেতা রাহুল গান্ধী সহ আমাদের এমপিদের আটকানো হয়েছিল কিছু বিজেপির এমপিরা। তারপরে মিথ্যা মামলা দিয়েছে আমাদের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে, সেই মামলা প্রত্যাহার করতে। ততক্ষণ পর্যন্ত অমিত শাহ দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছে না, ততক্ষণ সারা ভারতবর্ষের মানুষের সঙ্গে আমরা আন্দোলনের সামিল হব। ভীমরাও আম্বেদকরের প্রতি সংসদে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ব্যঙ্গোক্তিভাবে আচরণ করেছেন, তার প্রতিবাদে গোটা দেশে আজকে সংবিধানের প্রতি সমর্থন জানিয়ে, আম্বেদকরের প্রতি সমর্থন জানিয়ে এবং অমিত শাহ দেশবাসীর কাছে ক্ষমা দাবিতে যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে, তার অঙ্গ হিসাবে আমরা কৈলাসহর জেলা কংগ্রেসের তরফ থেকে কৈলাসহরে আমরা আজকে এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল সংগঠিত করেছি। অমিত শাহকে পদত্যাগ করতে হবে এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজির উপর যে মিথ্যা মামলা প্রদান করা হয়েছে, সেই মিথ্যা মামলাটাও প্রত্যাহার করতে হবে। বিজেপির যে নটঙ্গি গত কল্য অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে পার্লামেন্টে সংসদে প্রবেশের পথে বিজেপির এমপিরা আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতি সংসদ মল্লিকার্জুন খাড়গে, যিনি ৮০ বছর বয়স্ক এক প্রবীণ কংগ্রেস দলিত নেতা সহ বিরোধী দলনেতা এবং ইন্ডিয়া জোটের এমপিদেরকে যেভাবে বাধা প্রদান করা হয়েছে সংসদের ভিতরে প্রবেশ না করার জন্য, এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এই দেশে গণতন্ত্র বলতে কিছু নেই, সংবিধানকে উপেক্ষা করে মোদী সরকার চালাচ্ছেন। তার প্রতিবাদে গোটা দেশের এই আন্দোলনের সঙ্গে আমরা কৈলাসহরের জেলা কংগ্রেসও আমাদের প্রিয় নেতা বিরোধী সিনহার নেতৃত্বে এখানে বিক্ষোভ মিছিল আমরা আপনারা শুনলেন, সেখানে বিভিন্ন স্তরের নেতৃত্বের বক্তব্য আপনারা প্রত্যেকে দেখেছেন। বিশেষ করে বামপন্থী দলগুলো কংগ্রেস কর্মসূচি সংগঠিত করেছে আগরতলা সহ বিভিন্ন জায়গায়। প্রত্যেক জায়গায় কর্মসূচি থেকে তারা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ এবং রাহুল গান্ধীর উপর মিথ্যা মামলা সেখানে দেওয়া হয়েছে তা প্রত্যাহার করার দাবি করেছে কংগ্রেস। আপনারা একাধিক জায়গায় দেখেছেন। হয়তো সেদিক থেকে বিজেপিরও কর্মসূচি ছিল, রাজ্যের কয়েকটি জায়গায় সেখানে কর্মসূচি ছিল। আগরতলায় সেই অর্থে কর্মসূচি হচ্ছে না এবং হয়তো 23 ডিসেম্বরের পর কর্মসূচি হতে পারে। বিজেপির সাংসদরা, বিশেষ করে এনডিএ সাংসদরা দিল্লিতে সংসদ ভবনের সামনে আজও বিক্ষোভ কর্মসূচিতে তারা সামিল হয়েছে, কথা বলেছেন, তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একাধিক জায়গার বিষয়গুলো আমরা তুলে ধরেছি। আমরা দেখব আগরতলায় সিপিআই এর তরফে কর্মসূচি থেকে কি বক্তব্য নেতৃত্বে। সংসদের শীতকালীন অধিবেশনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উনি আমাদের সংবিধান প্রণেতা দলিত নেতা ডক্টর বি.আর. আম্বেদকরের
সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে। এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সিপিআইএম এবং NFIW আজকে আমরা এখানে রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছি এবং অমিত শাহের পদত্যাগের জন্য আমরা পার্টির থেকে দাবি জানাচ্ছি এবং ওনার এই বক্তব্য এই মুহূর্তে রিমুভ করার জন্য আমরা পার্টির তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি। এবং জাতীয় স্তরে কংগ্রেস সাংবাদিক সম্মেলন করেছেন, আপনারা AICC সাংবাদিক সম্মেলন দেখেছেন, সেখান থেকেও নেতৃত্বের স্পষ্ট একটি বক্তব্য ছিল। আমরা একবার শুনি সেই বক্তব্য কি। आखिर इतना अहंकार क्यों, ये घमंड किस बात की कि अमित शाह जी माफी मांगते, ये घमंड किस बात की कि नैतिक जिम्मेवारी लेकर वो अपने पद से इस्तीफा देते। ये कैसा याराना, जिससे प्रधानमंत्री मोदी जी विवश होकर अमित शाह जी के अपमानजनक बातों को समर्थन दे रहे हैं। तो शब्दों का चयन और जिस वाणी में उन शब्दों का उच्चारण हुआ, ये सभी ने देखा। जो आप सभी ने कम्युनिकेशंस पढ़ा है, कम्युनिकेशन में, मास कम्युनिकेशन में यही सिखाया जाता है कि कभी कभी शब्दों के द्वारा नहीं, शब्दों को आप किस प्रकार से उसका उच्चारण कर रहे हो, जो आपकी बॉडी लैंग्वेज है, उससे आपकी अंदर की जो मंशा है वो आप दिखाते हो। तो अमित शाह जी चाहे जितना भी कोशिश करे उस 12 सेकंड को छुपाने की, वो 12 सेकंड अब भारत के लोगों में समा चुका है, उसको वो मिटा नहीं सकते और ये 12 सेकंड उन पर आने वाले दिनों में बहुत भारी पड़ने वाली है। तो बाकी सब चीजें आदरणीय प्रमोद तिवारी जी ने इस वक्त कही है। अगर मैं संक्षेप में कहूं कि लोकसभा चुनाव, इस लोकसभा पार्लियामेंट के प्रारंभ में बहुत सकारात्मक भूमिका से कांग्रेस पार्टी आगे बढ़ी थी कि शीतकालीन सदन के अंदर सारे विषयों पर बातचीत हो। ये बातें हमने बार बार फ्लोर लीडर्स की मीटिंग में की और मैं तो धन्यवाद करना चाहूंगा आदरणीय खड़गे जी का, आदरणीय राहुल गांधी जी का, कि दोनों ने चिट्ठी के द्वारा दरखास्त की कि लोकसभा और राज्यसभा में 2 दिन की चर्चा हो। इन दोनों नेताओं की दरखास्त के बाद ही संविधान पर 2 दिन की चर्चा हुई, नहीं तो ये भी नहीं होती। और ये 2 दिन की चर्चा होने से ही हमको पता चल गया कि भाजपा में अमित शाह जी के अंदर, आदरणीय नरेंद्र मोदी जी के अंदर बाबा साहब अंबेडकर के प्रति कितनी सम्मान है। जो असलियत है वो बाहर उभर कर निकल गई। हमारी मांग है कि सीसीटीवी फुटेज वहां पे एक एक मिनट की, एक एक पल की, एक एक इंच की, क्योंकि मैं समझता हूं सर्वाधिक संवेदनशील और सुरक्षित क्षेत्र संसद परिसर, वो जारी करें और जो कुछ वो कह रहे हैं उसी सीसीटीवी से, झूठ बोल के नहीं कि मिनिस्टर्स की सीरीज लगा दो, आज ये झूठ, कल वो झूठ, परसों वो झूठ, सुबह वो, दोपहर वो, शाम, सीसीटीवी फुटेज सील किया जाए और जारी किया जाए, जिसमें साफ दिखेगा कि जो जा रहे सदस्य उन्हें अंदर जाने से रोका गया।
कल आप लोग गवाह हैं, हम लोग और भाजपा के लोग दोनों साथ पहुंचे थे। मैं और दिग्विजय सिंह जी थे, मुकुल वासनिक जी थे और हमारे करीब 15 एमपीज थे। हमने भाजपा के साथ एफआईआर, जो कुछ घटनाएं हुई, खड़गे जी के साथ बलपूर्वक हमें घुसने न देना, लोकतंत्र हाईजैक कर लेना, इसकी एफआईआर दोनों ने साथ लिखाई थी। पर उनकी एफआईआर तो लिख ली गई रात में, हमारी एफआईआर अभी लिखा जाना बाकी। सुप्रीम कोर्ट ने कई बार कहा है कि एफआईआर तो लिखना अगर दी जाए तो वो वादी का अधिकार है, कंप्लेनेंट का अधिकार है। उस अधिकार को भी अभी तक, जब मैं आपको संबोधित कर रहा हूं, उस अधिकार को भी 12-14 एमपीज के जाने के बाद भी अभी तक उस एफआईआर के लिखे जाने की सूचना नहीं आई, जबकि हमने जो एफआईआर दी है उसकी रिसीविंग कॉपी हमारे पास है, बहुत लोगों के पास होगी, नहीं होगी तो हम दे देंगे। আপনারা শুনলেন এআইসিসির তরফে সাংবাদিক সম্মেলনে কি বক্তব্য। এআইসিসি প্রথম থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করে আসছেন এবং তারা সেই দাবিতে জাতীয় স্তরে যেমন আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছেন, সংশ্লিষ্ট রাজ্যগুলোতেও কংগ্রেস এই ইস্যুতে কর্মসূচি করছে। আমরা প্রত্যেক জায়গার কর্মসূচির অংশ বিশেষ আপনাদের কাছে তুলে ধরেছি, আপনারা দেখেছেন। এবং এই ইস্যুতে বিশেষ করে সংসদের রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির অভিযোগ, এই ইস্যুতে রাজনৈতিক উত্তালে বিজেপি রয়েছে, তাদের বক্তব্য উপস্থাপন করে জনমত তৈরি করতে চাইছে। তার সঙ্গে কংগ্রেসও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে মন্তব্য ইস্যুতে সেখানে আন্দোলন কর্মসূচি করছে। বামপন্থী দলগুলোও সেখানে কর্মসূচি সংগঠিত করছে, বিভিন্ন বামপন্থী সংগঠনও সেখানে কর্মসূচি সংগঠিত করছে। আপনারা এই কর্মসূচি থেকে যে কয়েকটি বিষয় জানতে পেরেছেন, যে গোটা দেশ কোন দিকে চলছে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কংগ্রেস কি বোঝাতে চাইছে, বিজেপিও কি বোঝাতে চাইছে, সেটা কার্যত জনমত তৈরি করার বিষয়। এবং এই সময়ের মধ্যে বিশেষ করে লোকসভা নির্বাচন বলতে পারেন 2024 সাল, তার আগে 2019 সাল, প্রত্যেকটি লোকসভা নির্বাচন এবং তার পরবর্তী সময়ে কয়েকটি ইস্যু রয়েছে, কয়েকটি বিষয় রয়েছে। এখন যখন অবিজেপি দলগুলো, আমি বলছি কংগ্রেস সহ বিভিন্ন দলগুলো, যারা লোকসভা নির্বাচনের বহু আগে থেকে সংবিধান রক্ষার কথা বলছেন, কার্যত সংবিধান রক্ষার কথা বলে যে ভোট প্রচারকে তেজি করা, কার্যত সেটা কংগ্রেস সহ বিভিন্ন দল করতে পেরেছে। অভিযোগ বিশেষ করে বিজেপির বিভিন্ন জায়গায় যে সংবিধান সংক্রান্ত বক্তব্য, তাকে পুঁজি করে বিভিন্ন দলগুলো প্রচার করে, বিশেষ করে কংগ্রেস সহ সিপিআইএম অন্যান্য দলগুলো। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, বলছিলাম বিক্ষোভ প্রতিবাদী আন্দোলন চলছে, পদত্যাগ করা উচিত। সবটাই রাজনৈতিক নীতি আদর্শের মধ্যে পড়ে। এখন রাজনীতিতে তো নীতিও নেই, আদর্শও নেই। গান্ধীজি কি বলেছিলেন, ইন্দিরা কি বলেছিলেন, জওহরলাল কি বলেছিলেন, ওগুলা নিয়ে চর্চা চলে। কিন্তু অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, এদেরকে নিয়ে চর্চা হয় না। মুরলী মনোহর যোশী। তো রাজনীতি আর নীতি আদর্শ বিসর্জন দিয়ে রাজনীতিতে নামতে হবে। তো অমিত শাহ তো আমাদের গৃহমন্ত্রী, নেই নীতি আদর্শ নেই, নয়তো এরকম ভাবে সংসদের মধ্যে দাঁড়িয়ে বলতে পারে না আম্বেদকর আম্বেদকর আম্বেদকর। আমার টোনটা এরকম না, ওনার টোনটার মতো। ভগবানের কে ডাকলে হইলে পাওয়া যেত। তো এরপরও আমরা কি শিখছি? নীতি আদর্শ আছে দলের কাছে। প্রধানমন্ত্রী
পাশাপাশি সমর্থন জানিয়েছে। তো প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে পদত্যাগের দাবিতে, ওটা স্বাভাবিক, আরো জোরদার হওয়া স্বাভাবিক। কারণ বিআর আম্বেদকর আমাদেরকে সংবিধানটা দিয়ে গেছে। শুধু উনি তো একলা ছিলেন না, ওনার সঙ্গে আরো অনেকেই ছিলেন। 60 জন না 170 জনের কমিটি ছিল সংবিধানটা রচনা করার ক্ষেত্রে। তো উনি মুখ্য ছিলেন, ওনার নামটা বিআর আম্বেদকরের নামে হয়েছে সংবিধান। তো যাক, যেটাই হোক, আমরা সংবিধান অনুযায়ী চলছি। আজকে তো গণতন্ত্র বলতে কিচ্ছু বুঝতে পারছি না। 71 বাংলাদেশ তৈরি হয়েছে। এখন তো সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছি যে বাংলাদেশের শাসনে আমরা চলছি। একদিনে আধা ঘন্টায় আমাদের ত্রিপুরা রাজ্য দখল নিয়ে নেবে। তো এই সব শুনতে শুনতে আমরা বিভ্রান্ত হয়ে পড়ছি, আসলে আমরা কোন জায়গাতে আছি। তবে যাক, আরাকান আছে ওইদিকে, আমরা একটু শান্তিতে আছি। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। काल इतना शर्म की बात है, राहुल गांधी जो पप्पू की नाम से जाना जाता है, उन्होंने काल संसद में हमारी एक प्रवीण सांसद, हमारा बालेश्वर का जो सांसद सारंगी जी, इनको चोट पहुंचाया है। और दूसरी तरफ नॉर्थ ईस्ट का नागालैंड से राज्यसभा में सांसद कोनिका जी, जो एक महिला है और जनजाति क्षेत्रों से ताल्लुक रखता है, इनके ऊपर हमारी ये कांग्रेस पार्टी की राहुल गांधी ने जो व्यवहार किया है, जो उन्होंने धक्का मुक्की किया है, इससे मालूम पड़। আপনারা শুনলেন প্রত্যেক নেতৃত্বের বক্তব্য, শুনলেন নিজেদের রাজনৈতিক অবস্থান থেকে যে বক্তব্য রেখেছেন তা প্রত্যেক বক্তারা স্পষ্ট করেছেন। আপনারা যারা শুনলেন এবং আপনারা যারা প্রথম থেকেই এই বিষয়টি সম্পর্কে অবগত, অবশ্যই আপনারা নিজেদের মতন করে মূল্যায়ন করবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।